এই যে ছেলেমেয়েরা কলেজে আসছে, আমি এটা অন রেকর্ড বলতে পারি, ম্যাক্সিমাম ছেলে তাদের কলেজে পড়ার মতো কোনো যোগ্যতা নেই। আমি তো দেখি এখন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের অনার্সের বা মেজরের স্টুডেন্ট বেসিক বাংলা বানান লিখতে পারছে না। এতটা শোচনীয় পরিস্থিতি। তাহলে আজকের যে জেনজি জেনারেশন, যেটাকে বলছি জেনজি বলা হয়, মানে তারা রাজনৈতিকভাবে তাহলে কতটা সচেতন? ওই তো ওখানেই তো সমস্যা। তার সময় সংবিধানের পাতাটা পড়লে মনে হয় যে কোনো রূপকথার গল্প পড়ছি। হ্যাঁ, এই যে ধরেন এসআইআর হচ্ছে, ধরে এসআইআর মানুষকে যেভাবে হয়রানি হতে হচ্ছে, কি করতে কেন আমি নাগরিক সেই প্রমাণ দেওয়ার জন্য। মানে আমি তো এরকম ব্যক্তিদের পার্সোনালি জানি যারা আদর্শগতভাবে বামপন্থী, কিন্তু তারা তৃণমূলকে ভোট দিয়েছে। কেন দিয়েছে? কারণ সিপিএমকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা, এবং বিজেপি যদি জিতে যায়, এবং বিজেপিকে তারা তৃণমূলের থেকে অনেক বেশি ঘৃণা করে, খুব কংক্রিট ভাবে। তাই সামনে তো 2026-এ বিধান, হ্যাঁ ভোট কি হতে চলেছে বলে মনে হয়? ট্রুথলে আপনাদের স্বাগতম। আমি হেকমত। আজ কথা বলবো একজন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকের সঙ্গে, যে এনার সঙ্গে সব বিষয়ে আলোচনা হবে। স্যার, প্রথমেই আপনাকে স্বাগতম ট্রুথলে। হ্যাঁ, ধন্যবাদ হেকমত। আর যেটা প্রথম যেটা জানতে চাইছি, যে আপনার রাষ্ট্রবিজ্ঞানের প্রতি যে আগ্রহটা প্রথমে কিভাবে তৈরি হয়েছিল? এই পিছনের যে ঘটনা যদি থাকে একটু সেরকম কিছু। এখানে একটু কমপ্লিকেটেড ইতিহাস আছে, তবে একটা কথা বলতে পারি যেটা হয়তো অনেক ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণাদায়ক হলেও হতে পারে। সেটা হচ্ছে যে আমার আর্টসের সাবজেক্ট যাকে বলা হয়, অথবা হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স, তার প্রতি একটা তীব্র আগ্রহ ছিল। এবং স্কুলে ইতিহাস ছিল আমার ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে। পলিটিক্যাল সায়েন্স নয়, কিন্তু হিস্ট্রি, ইতিহাস। মানে পলিটিক্যাল সায়েন্স তো মানে ক্লাস 11-12-এ পড়ানো হয় সেই সময় থেকে। তো এবার 11-12-এ যখন পড়াশোনা করি, তখন থেকে আমার আন্তর্জাতিক রাজনীতি বা ইন্টারন্যাশনাল রিলেশনসের প্রতি একটা ভীষণ আগ্রহ ছিল। আয়ার নিয়ে। রাইট। আচ্ছা, কিন্তু তারপর এখানে ইতিহাস আছে, সেটা হচ্ছে যে আমি এটা জানতে পারলাম যে বিদেশে যেমন আন্ডার গ্রাজুয়েটে ইন্টারন্যাশনাল রিলেশনস ডাইরেক্ট অনার্স নিয়ে পড়া যায়, অনার্স বা মেজর যাই বলো। আচ্ছা, তো সেটা আমাদের দেশে তখন যেত না। এখন দু একটা দেশে, দু একটা জায়গায়, দু একটা ইউনিভার্সিটিতে সম্ভব, কিন্তু তখন একদমই সম্ভব ছিল না। তখন নিয়ম ছিল আন্ডার গ্রাজুয়েটে মাস্টার পলিটিক্যাল সায়েন্স করে মাস্টার ডিগ্রিতে ইন্টারন্যাশনাল রিলেশনসে পড়তে হবে। তো এখানে আরেকটু কথা, মানে সুযোগ দিয়েছো যখন, তাহলে বলি। তো আমার একটা মানে সেই সেন্সে একটা মানে আগ্রহ ছিল, আন্ডার গ্রাজুয়েটটা করবো ইতিহাসে বা হিস্ট্রিতে, কিন্তু মাস্টার ডিগ্রিটা তারপরে ইন্টারন্যাশনাল রিলেশনসে করব, যেমনটা ব্রিটেনে এবং অনেক জায়গায় বিদেশে অনেক স্টুডেন্ট করে থাকে। কিন্তু পরবর্তীকালে আবার জানতে পারলাম যে যাদবপুর ইউনিভার্সিটিতে নিয়মটা সেরকম নয়। তখন ইন্টারন্যাশনাল রিলেশনস এমনকি মাস্টার ডিগ্রি লেভেলেও হাতে গোনা 2-3টে জায়গায় পড়ানো হতো। এই আমাদের কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে, দিল্লি জেএনইউতে, আর কিছু কিছু জায়গায় এমফিল পিএইচডিতে প্রোগ্রাম ছিল বা সামান্য প্রোগ্রাম ছিল। গত 15 বছরে শিক্ষাক্ষেত্রে অনেক খারাপ কাজ হলেও মানে এই ইন্টারডিসিপ্লিনারি পড়াশোনা করার কিছু সুযোগ বেড়েছে, এটা সত্যি অনস্বীকার্য। এখন অনেক ইউনিভার্সিটিতেই মাস্টার ডিগ্রি আছে ইন্টারন্যাশনাল রিলেশনসে, অনলাইনে ডিগ্রিও দু একটা জায়গায় হচ্ছে। এবার হ্যাঁ, মানে এই ডিগ্রিগুলো করার সুযোগ সাধারণ বাড়ির কটা ছেলেমেয়ে পারছে, সেটা একটা একেবারে অন্য প্রশ্ন, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। অবশ্যই। কিন্তু হ্যাঁ, এই সুযোগগুলো বেড়েছে। মানে আপনার স্পেসিফিক মানে আয়ার নিয়ে কোন করা আছে, মানে একাডেমিক কোয়ালিফিকেশন করেছেন? হ্যাঁ, দেখো আমি বলি, আমার মানে যাদবপুর ইউনিভার্সিটিতে যে ডিগ্রিটা আমরা করি, ওইটার নাম হয়েছে পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশনস। এবং যাদবপুর ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টটার নাম কিন্তু ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস, ঠিক আছে, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স না। কিন্তু ওই ইউজিসি রেগুলেশন মেনে চলতে হবে। সেই ইউজিসির রেগুলেশন মানার জন্যে যাদবপুরে যে ডিগ্রিটা করানো হয়, ওটার নাম ব্যাচেলার ডিগ্রিতে বিএ অনার্স পলিটিক্যাল সায়েন্স ছিল। এখন এনইপি সিস্টেমে সবই মেজর মাইনর হয়ে গেল 2020 যেটা। হ্যাঁ।
তো ওই পলিটিক্যাল সায়েন্স ছিল। আর মাস্টার ডিগ্রিটার নাম আগে ছিল MA ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। তারপরে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল, কারণ একজন স্টুডেন্ট সে MA ইন্টারন্যাশনাল রিলেশনস করার পর কলেজ সার্ভিস কমিশনে পলিটিক্যাল সায়েন্স পড়াতে চেয়েছিল, কিন্তু তার ডিগ্রিটা রেকগনিশন দেওয়া হয়নি। সেটার জন্যে মানে দুর্ভাগ্যজনকভাবে সেই ছাত্রটি মানে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছিল। পরবর্তীকালে 2009-10 নাগাদ একটা মিটিং হয়, যেটার পর ঠিক হয় যে ডিগ্রিটার নাম বদলে পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশনস করা হবে। JNU-তে যেমন ডিগ্রিটা হচ্ছে ইন্টারন্যাশনাল পলিটিক্স অথবা ইন্টারন্যাশনাল স্টাডিজ উইথ পলিটিক্স, এই ধরনের অনেকগুলো ডিগ্রি আছে। তবে JNU-তে আরও বড় ডিপার্টমেন্ট এরকম আছে। এগুলো নিয়ে আমরা আলাদা কখনো ভিডিও করতে পারি, আমরা এগুলো আরও বিস্তারিত আমরা আলোচনা করতে পারি। তবে এখন গত 15 বছরে কিন্তু আরও অনেক রকম সুযোগ সুবিধা ছাত্রদের সামনে এসেছে। আর ওই আমার ডিগ্রি তুমি যদি সেইভাবে জিজ্ঞেস করো, তাহলে এটা হচ্ছে মাস্টার অফ আর্টস পলিটিক্যাল সায়েন্স উইথ ইন্টারন্যাশনাল রিলেশনস। আচ্ছা, ঠিক আছে। এবার আমি যেটা জানতে চাইবো আপনার কাছে, যে ধরেন বইয়ের পাতায় যেটা আমরা পড়ি, যে গণতন্ত্রের কথা পড়ি, সেটা কি বাস্তবে আছে? মানে কতটা তফাৎ আপনি মানে দেখেন এটা? এবার তফাৎ তো সারা পৃথিবীতেই আছে, আচ্ছা, আমাদের দেশে তো একটু বেশি তফাৎ আছে। হ্যাঁ, মানে গণতন্ত্র কি, গণতন্ত্রের সংজ্ঞা মানে প্রাচীন গ্রিসের সময় থেকে বদলেছে। যেমন প্রাচীন গ্রিসে গণতন্ত্র ছিল, মানে প্রাচীন গ্রিসের এথেন্স নগর রাষ্ট্রে এবং কিছু কিছু জায়গায় গণতন্ত্র ছিল, কিন্তু সেই গণতন্ত্রে দাসেদের এবং নারীদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল। আর একটা কথা বলি, ফরাসি বিপ্লবের কথা আমরা সবাই শুনেছি। ফরাসি বিপ্লবে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি আর স্বাধীনতা, সাম্য, মৈত্রী, এই যে বিখ্যাত স্লোগান, কিন্তু ফ্রান্সে যেই বিপ্লবটা হয়েছিল এই একই স্লোগানে মুখরিত হয় ফ্রান্সের একটি উপনিবেশ হাইতিতে। তখন কৃষ্ণাঙ্গ যে অবদমিত জনগণ, যাদেরকে দাস বানিয়ে রাখা হয়েছিল, তারা এই স্বাধীনতা, মৈত্রী, সাম্য, এই একই স্লোগান দিয়ে তারা সেখানে একটা তাদের সরকার গঠন করে এবং তারা ফ্রান্সে তাদের মানে অ্যাম্বাসেডর বা দূত পাঠায়। কিন্তু যে ফ্রান্সে এই স্বাধীনতা, সাম্য, মৈত্রী স্লোগান দিয়ে বিপ্লব করে তারা একটা মানে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করলো, তারা রাজতন্ত্রকে সরিয়ে দিয়ে নয়া ব্যবস্থা একটা তৈরি করলো, বিপ্লবের পর পরিবর্তিত ব্যবস্থা তৈরি করলো, তারা কিন্তু হাইতির সেই স্বাধীনতাকে মেনে নেয়নি। অর্থাৎ স্বাধীনতা, সাম্য, মৈত্রী কিন্তু কাদের জন্যে? শুধুমাত্র হোয়াইট ম্যান বা ওই শ্বেতাঙ্গদের জন্যে। আবার আমরা জানি যে কি বলে ব্রিটেন এবং ফ্রান্স, আমরা বইয়ের পাতায় যেগুলো পড়ে থাকি যে গণতান্ত্রিক বিপ্লব হয়তো সবার আগে হয়েছিল ব্রিটেনে, তারপর হয়েছিল আমেরিকায় এবং ফ্রান্সে। এই দেশগুলোয় কিন্তু মেয়েদের ভোট দেওয়ার কোনো অধিকার ছিল না। সেই ভোট সেটা কিন্তু 20 শতকে এসে তারা অর্জন করে। তো এবার ঘটনাটা হচ্ছে যে শব্দ বলতে আমরা কি মিম করছি বা কি বোঝাচ্ছি এটা কিন্তু থিওরিটিক্যাল কথা না, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। তাই থিওরির সাথে প্র্যাকটিসের কিন্তু একটা অঙ্গাঙ্গিক যোগাযোগ আছে, সেটা দেখতে হবে। এবার কথা হচ্ছে গণতন্ত্র বলতে এই যে গণতন্ত্র, মার্ক্সবাদী এবং অন্যান্য অনেক বামপন্থীরা এটাকে বুর্জুয়া গণতন্ত্র বলে এই গণতন্ত্রকে স্বীকার করে না। সেটা আমি যাচ্ছি না আপাতত, ওটা আমরা পরে ঢুকবো। কিন্তু এই যে লিবারাল ডেমোক্রেসি বা উদার গণতান্ত্রিক কাঠামো, যেটা মোটামুটি পৃথিবীর পশ্চিমা দেশগুলির আদলে পৃথিবীর এখন অনেক দেশেই রয়েছে। ভারত বা বাংলাদেশে আজকে ভোট হয়েছে, বাংলাদেশে আজকে একটা ভোট হয়েছে। তো ব্যাপার হচ্ছে ভারত, আপনার কি মনে হচ্ছে এনসিপি জামাত সরকার গঠন করবে?
আমি যতদূর বাংলাদেশি রাজনীতিকে ফলো করি, আমার তো মনে হয় না, যদি না ওরা ব্যাপকভাবে কারচুপি করে থাকে। এটা আমরা পরে আসছি, বাংলাদেশ নিয়ে আরেকটা প্রশ্ন পরে করো, আমি আলাদা করে আচ্ছা ঢুকছি। ঠিক আছে। তবে আমি এনসিপি জামাতের জেতার সেরকম কোনো সম্ভাবনা দেখছি না। যদি না ব্যাপক কারচুপি হয়ে থাকে, তবে সেটার একটা সম্ভাবনা মানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার দেখা যাক কি হয়। ঠিকঠাক যদি ভোট হয়, আমি যা বুঝছি বিএনপি জিতবে, এটা নিয়ে আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে। যাই হোক, ভারত বাংলাদেশে যে রাজনীতিটা আমরা দেখি, বা এই ধরনের যে প্র্যাকটিক্যাল আমরা ভারতের মতো দেশে যে গণতন্ত্র দেখি, সত্যি অনেক সময় মনে হয় যে গণতন্ত্রের যে জিনিসগুলো দেওয়া থাকে, মনে হয় এটা যেন কোনো একটা মানে উপন্যাস বা একটা কোনো গল্পের বই বা একটা কোনো হয়তো ফ্যান্টাসির সিনেমা বা কমিক্স পড়ছি। মানে লেখা রয়েছে এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু বাস্তবে তো আমরা দেখছি না। মানে লেখা আছে অনেক কিছু, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা একটা একেবারে অন্য জিনিস দেখছি। ওটাই। তো সেই দিক থেকে এক কথায় বলতে গেলে নেই, আবার আছে, মানে আছে আবার নেই। এবার এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়। তবে হ্যাঁ, এখন আমি একটা কথা মনে করি যে অনেক বামপন্থীরা হয়তো মানে তারা তাদের মতো যুক্তিসঙ্গত কারণেই বলেন যে কি বলে উদার গণতন্ত্র হচ্ছে বুর্জোয়া গণতন্ত্র এবং এর কোনো মূল্য নেই। কিন্তু আমি এই গণতান্ত্রিক কাঠামোকে অমূলক বলে মনে করি না, এবং আমি এখানে নিজের 2-3টে মত খুবই সংক্ষেপে দেব। এক হচ্ছে, উদার গণতন্ত্র হয়তো পারফেক্ট নয়, উদার গণতন্ত্র একেবারে মানে তার অনেক সমস্যা আছে, কিন্তু উদার গণতন্ত্রকে সরিয়ে ওই যে কমিউনিজমের নাম করে যে একদলীয় স্বৈরতন্ত্র আনা হয়েছে, সেটা আমরা প্রাক্তন সোভিয়েত ইউনিয়নে দেখি, অথবা চীনে দেখি, বা কিউবায় দেখি, বা অন্যান্য যে মানে সমাজতন্ত্রের যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, সেগুলো কিন্তু মোটেই খুব একটা জনবাদী বা সুখকর হয়নি। কাজেই ওই মানে প্রকৃত গণতন্ত্র মানে কমিউনিজম, এই কথাটা বলতে গিয়ে অন্য বিরোধী সমস্ত দলকে ব্যান করে দিয়ে, নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে শুধু একদলীয় কোনো মানে সিস্টেম চলবে, সেটা কিন্তু গণতন্ত্র নয়, সেটা গণতান্ত্রিক নয়। এবং হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের মানব সমাজে অনেক অবদান আছে অন্য অনেক দিক থেকে। একটা সময় মাওয়ের চীন, সেটারও কিছু অবদান থেকেছে, কিউবার মতো এক্সপেরিমেন্টের এখনো আছে, কিন্তু সেই অবদানগুলোকে সম্মান জানিয়েই বলছি, এই দেশগুলোকে আমি কোনোটাকেই গণতন্ত্র বলে মনে করি না। এবং হ্যাঁ, আমরা বলতে পারি যে বুর্জোয়া গণতন্ত্র বা উদার গণতন্ত্রের থেকে আরো উন্নত গণতন্ত্র হওয়া উচিত, সেই আলোচনা চলতে পারে। কিন্তু গণতন্ত্রের সেই বিকাশে আমাদেরকে উদার গণতন্ত্রের থেকে আরো ভালো কিছু করতে হবে। সেটা কিন্তু বিরোধী দলদের নিষিদ্ধ করে একদলীয় গণতন্ত্র করে সেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়, মানে আমার মতে। ঠিক ধরেন গণতন্ত্র নিয়ে মানে সাধারণ মানুষ গ্রামের দিকে হোক হারিয়ে হোক, তারা মনে করে গণতন্ত্র মানে জাস্ট ভোটাধিকার। হ্যাঁ, এইটাকে আপনি মানে কি বলেন ওই এইটা? এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, এতক্ষণ অবধি আমি একটু গণতন্ত্রের তত্ত্বে ঢুকে গেছিলাম যে গণতন্ত্র কত রকম হতে পারে, তাই হোক সেটা নিয়ে হয়তো মানে কয়েকটা লেকচারও কোনো দিন করা যেতে পারে। যাই হোক, প্রফেসর মানুষ একটু মানে বেশি বলে ফেলি অনেক সময়। দেখো, এবারে আমি আসছি একদম আমাদের দেশে যে সংবিধানে যে গণতন্ত্রের কথা বলা হয়েছে, আমি এই যে কিছুক্ষণ আগে বলছিলাম না, অনেক সময় সংবিধানের পাতাটা পড়লে মনে হয় যে কোনো রূপকথার গল্প পড়ছি। হ্যাঁ, এই যে ধরেন এসআইআর হচ্ছে, ধরে এসআইআর মানুষকে যেভাবে হয়রানি হতে হচ্ছে, কি করতে গেলে আমি নাগরিক সেই প্রমাণ দেওয়ার জন্য। তোমার আগের প্রশ্নটাকে একটু উত্তর দিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমাদের দর্শকদের মাথায় রাখতে হবে। গণতন্ত্রে অবশ্যই নির্বাচন একটা মানে মৌলিক বিষয়। নির্বাচনকে বাদ দিয়ে কোনো গণতন্ত্র হয় না। সুষ্ঠু নির্বাচন মানে কি, যেখানে নির্ভয় বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা, বিভিন্ন দল ও মতের প্রার্থীরা যেখানে নমিনেশন জমা দিতে পেরেছে, ভোটটা অবাধ হয়েছে, এবং সেখানে কোনো রকম ভয় ভীতি ছাড়া মানুষ গিয়ে ভোটটা দিতে পেরেছে, এবং সেখানে প্রশাসন নিরপেক্ষ থেকেছে। আমি বুর্জোয়া গণতন্ত্রের কথাটাই বলছি, কিন্তু এখানে কোনো মানে অন্য ধরনের
বিপ্লবী তথাকথিত বিপ্লবী ব্যবস্থার কথা আমি বলছি না, আমাদের সংবিধানে যেটা লেখা আছে ওটাই বলছি। কিন্তু যেটা আমাদের ধরো সংবিধানে লেখা আছে সেটা কি মানে সেটা কি এখানে হয়? আমরা তো দেখি যে একটা মানে পঞ্চায়েতের নির্বাচনে হ্যাঁ। কিংবা একটা কর্পোরেশনের নির্বাচনে কি একটা সমবায়িকার নির্বাচনে বিরোধী পক্ষকে নমিনেশনই দিতে দেওয়া হচ্ছে না, হ্যাঁ, ব্যাপক মারামারি হচ্ছে। আর এই যে ভয়ঙ্কর কালচারটা খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, এবং আমাদের পশ্চিমবঙ্গকে নিয়ে আমাদের গর্ব করার যেমন অনেক কিছু আছে, আমাদের পশ্চিমবঙ্গের একটা বড় রাজনৈতিক গ্লানির একটা জায়গা, সেটা হচ্ছে আমাদের এখানে বিরোধীরা নমিনেশন দিতে পারে না, তারা মনোনয়ন দিতে পারে না। সেখানে নির্ভয় ভোট তো ছেড়েই দিন, এখানে আমরা মানে নির্ভয় বিরোধীদের যে একটা মনোনয়ন জমা দেওয়ার মতো বাতাবরণ সেটাও এখনো আমরা তৈরি করতে পারিনি। এটা বাম জমানায় ব্যাপকভাবে 34 বছর চলেছে, এবং তারপর গত 15 বছর ধরে তো আরোই চলছে। আর এটা আরো বেশি। হ্যাঁ, যাই হোক, এবার বেশি কমের আমার কাছে এক্সাক্ট ডেটা নেই, তবে ব্যাপারটা হচ্ছে যে ব্যাপকভাবে হচ্ছে। না, আমি তো এরকম তো দেখেছি যে বাম আমলে হ্যাঁ, অনেক আপনার বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের এমএলএ ছিল, হ্যাঁ, তো হ্যাঁ ওইগুলা প্রধান ছিল। কারণ যদি ওইরকমই হতো, নমিনেশন যদি জমাই না দিতে দিত, তাহলে তো ওটা মানে ছিল, আমি বলছি না যে ছিলই না একদম, হ্যাঁ অবশ্যই ছিল। এবার কথাটা হচ্ছে যে তখনকার দিনে একটা ব্যাপার আছে, তখনকার দিনে মিডিয়া অতটা মানে প্রচলিত ছিল না। এখন যেমন কি, এখন আমরা যদি বড় বড় মানে মেন স্ট্রিম মিডিয়া বাদ দিলেও তোমার চ্যানেলের মতো মিডিয়া রয়েছে, তাই কোনো একটা জায়গায় যদি মানে দুটো বোম পড়ে, সেটা যদি মেন স্ট্রিম মিডিয়া চেপেও যায়, তোমার মতো একটা চ্যানেল সেটা ফেসবুকে ইউটিউবে ভাইরাল করে দেবে। অনেক স্কোপ বেড়েছে, এবং এটা ঠিকই যে এটা কর্পোরেশনরা যেমন এই সুযোগ দিয়ে ব্যাপক মাত্রায় ফেক নিউজ ছড়াচ্ছে, ওই দিকটাও যেমন আছে, হ্যাঁ, এটা ওই দিকটাও আছে, দুটো দিক আছে। হ্যাঁ। তো এবার ব্যাপারটা হচ্ছে যে মানে বাম জমানায় মানে এটা নিয়ে যদি কোনোদিন আলাদা আলোচনা হয় বলবো, বাম জামানায় বাংলায় অনেক ভালো জিনিস হয়েছে, তবে বাম জামানায় অনেক খারাপ জিনিসও হয়েছে, যার মধ্যে এই যে পার্টি সোসাইটি, যেটা পার্থ চট্টোপাধ্যায় বলে একজন তাত্ত্বিক আছেন, মানে আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি নন, মানে আলাদা একজন ব্যক্তি, ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, ওনার মানে উনি কিন্তু এই পার্টি সোসাইটি বলে একটা তত্ত্ব দিয়েছেন, এটা হচ্ছে যে আমাদের এই যে সমাজটা পুরোপুরি দলাদলি এবং দলীয় মেরুকরণের লাইনে যেমন বিভক্ত, এই যে আমাদের পার্টি সোসাইটি, যে কোথায় একটা শীতলা পুজো হবে সেটা দেখো এই পুজোটা এই দলের, ওই পুজোটা ওই দলের, মানে এই যে সবকিছুই একটা দলাদলি সমীকরণের যে বিভাজন, এটা কিন্তু গণতন্ত্রের জন্য খুব হেলদি কালচার নয়। আর তারপর এখন তো মানে বিজেপি জামানায় এসে ধর্মীয় মেরুকরণ, এই যে সাম্প্রদায়িকতা, এইটা তো বাংলার রাজনীতিতে কোনোদিনই ছিল না, এটা তো গত 10 বছরে আমদানি হয়েছে। যাই হোক, সেটা অবশ্যই চাইছিলাম, ধরেন বাম আমলের যে শিক্ষা ব্যবস্থা ছিল, তৃণমূল রাজ্যে আছে, কেন্দ্রে বিজেপি আছে, এটাতে মানে আপনার কি মনে হয় যে মানে বেসরকারিকরণ কতটা হয়েছে শিক্ষা ব্যবস্থা? হ্যাঁ, আচ্ছা, এই যে যেমন ধরো মানে আমি একটা আলোচনা করছিলাম তোমাদের সাথে অন্য একদিন, বেসরকারিকরণ মানে আমরা সিম্পলি মনে করি যে এই যে ধরো একটা কলেজ আছে, ধরো দমকল কলেজটাকে রিলায়েন্সকে বিক্রি করে দেওয়া হলো, কি রিলায়েন্স কিনে ওটাকে রিলায়েন্স দমকল কলেজ বানিয়ে দিল, সেটাই কিন্তু শুধু বেসরকারিকরণ নয়। বেসরকারিকরণের নানা উপক্রম রয়েছে, নানা দিক আছে, হ্যাঁ, নানা দিক রয়েছে। যেমন দেখো, এই যে আমি একটা কথা শিক্ষা সম্পর্কে বলি, এবং এটা আমার বাস্তব অভিজ্ঞতা, এই যে ছেলেমেয়েরা কলেজে আসছে, আমি এটা অন রেকর্ড বলতে পারি, ম্যাক্সিমাম ছেলে তাদের কলেজে পড়ার মতো কোনো যোগ্যতা নেই, ওয়েট, কিন্তু আমি ছেলে মেয়েদের দোষটা দিচ্ছি না, দায়টা কার? দায়টা হচ্ছে শিক্ষা ব্যবস্থার। কেন না, ভালো করে দেখো, বছরের পর বছর ছেলেমেয়েরা পাশ করছে, তাদের ডিগ্রি বেড়ে যাচ্ছে বা তাদের সার্টিফিকেট বেড়ে যাচ্ছে, ক্লাস 1 ক্লাস 2 পাশ করিয়ে দেওয়া হচ্ছে,
এবার পাশ ফেল তুলে দেওয়া সেটা একটা পলিসি। আমি মনে করি যে হয়তো দার্শনিক দিক থেকে মানে ফেল করার চাপে মানে ছাত্রদের অনেক ক্ষতি হতে পারে, এই কথাটা যেমন দার্শনিক দিক থেকে এর কিছু যুক্তি আছে, কিন্তু এটার পলিসি ইমপ্লিমেন্টেশন হিসেবে এটার একটা ভয়ঙ্কর একটা পরিণতি হয়েছে আমাদের রাজ্যে। মানে এখানে হচ্ছে কি, লক্ষ লক্ষ ছেলে মেয়েদের প্রত্যেক বছর পাশ করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কিছু শেখানো হচ্ছে না। ভয়ঙ্কর দু তিনটে জিনিস আমি লক্ষ্য করেছি আমাদের শিক্ষা ব্যবস্থায়। এক হচ্ছে, যেটা নাম্বার ওয়ান, যেটা হচ্ছে যে পাবলিক এডুকেশন সিস্টেমে সরকার পর্যাপ্ত ইনভেস্টমেন্ট করে না। এই খবরে তো জানোই, রিক্রুটমেন্ট হচ্ছে না। এটা যত দিন গেছে, মানে বাম আমলের পর থেকে এই আমলে তো এটা আরো অনেক বেশি। শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, হাজারে হাজারে স্কুল এই রাজ্যে বন্ধ হয়েছে। এবারে হ্যাঁ, মানে এই সরকারের পক্ষে যারা বলে তারা বলবে যে সারা দেশে 90,000 না কত স্কুল বন্ধ হয়েছে। হ্যাঁ, মানে সেটা তো হয়েইছে, কারণ গল্প হচ্ছে যে এই যে বেসরকারিকরণের যে টেন্ডেন্সি চলছে, যেটা 91 সালে শুরু হয়েছিল, সেটা আস্তে আস্তে মানে আরো ব্যাপক হয়েছে গত 11-12 বছরে। এটা গত 11-12 বছরে আরো ব্যাপক হয়েছে। মানে কংগ্রেস জামানাতেও যথেষ্ট বেসরকারিকরণ হয়েছে, পাবলিক এডুকেশন সিস্টেমকে দুর্বল করা হয়েছে, সেটা আমরা আমাদের এখানে বাম জামানাতেও দেখেছি। কিন্তু আমাদের এখানে তৃণমূল জামানায় এবং আমাদের এখানে মানে আমাদের সারা দেশে মোদি জামানায় আরো ব্যাপকতর আক্রমণ নেমে এসছে পাবলিক এডুকেশন সিস্টেমের ওপর। এই কথাটা মাথায় রাখতে হবে। এবং শিক্ষা ক্ষেত্র কিন্তু বরবাদ হয়ে যাচ্ছে। আর হচ্ছে কি, একটা কথা আমি অন রেকর্ড বলছি, শিক্ষার সাথে জড়িত এবং শিক্ষাকে ছাত্র এবং শিক্ষক হিসেবে দেখেছি, নয় করেও 15 বছর ও 16 বছর অভিজ্ঞতা হয়ে গেল। সেই জায়গা থেকে কিছু যদি আমার কথার মূল্য থাকে, শিক্ষাকে পূর্ব পরিকল্পিতভাবে পচিয়ে দেওয়া হচ্ছে এবং কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সবাই স্ট্যাটিস্টিক্সের দিকে ছুটছে। প্রত্যেক বছর প্রত্যেক সরকার দেখাচ্ছে আগের আমলে এতজন স্টুডেন্ট মাধ্যমিক দিত, এত পার্সেন্ট স্টুডেন্ট উচ্চশিক্ষার আওতায় ছিল। এখন দেখুন আরো এত বেড়েছে, আরো এত ছাত্রছাত্রী মানে গ্রাজুয়েট হয়েছে, গ্রাজুয়েটের সংখ্যা এত বেড়েছে, গ্রাজুয়েটের পার্সেন্ট এত বেড়েছে। এই ডেটাগুলো কিন্তু কেন্দ্রে বলুন, রাজ্যে বলুন, আপনি পেয়ে যাবেন, দেওয়া হবে। কিন্তু প্র্যাকটিক্যালি কি বেড়েছে, আমার প্র্যাকটিক্যাল জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমার বাবাদের বয়সী বা আমার মামাদের বয়সী বা আমার থেকে 10-12 বছর 15 বছর সিনিয়র যে জেনারেশনগুলো, সেই জেনারেশনের প্রচুর মানুষ সমাজে অনেকে 8 পাস, 10 পাস, 12 পাস পরিচয় বেঁচে আছেন। তারা জীবনে হয়তো সাধারণ কাজকর্ম কিছু করছেন, খুব কিছু মানে হয়তো বড় ডিগ্রিধারী তারা নন, কিন্তু তাদের প্র্যাকটিক্যাল সেন্স, প্র্যাকটিক্যাল এডুকেশন তাদের যথেষ্ট সাবস্ট্যান্টিভ। মানে সেই ব্যক্তি ক্লাস 8টা যে পাশ করেছে, ক্লাস 9টা যে পাশ করেছে, ক্লাস 8-এর ক্লাস 9-এর যে সিলেবাসের পড়া, সেইটা কিন্তু তিনি শিখেছেন, মানে তিনি ঠিকঠাক চিঠি লিখতে জানেন। আর আমি তো বলি আমি তো দেখি এখন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, বাংলা মিডিয়ামের অনার্সের বা মেজরের স্টুডেন্ট বেসিক বাংলা বানান লিখতে পারছে না। এতটা শোচনীয় পরিস্থিতি, এত অবস্থা খারাপ। হ্যাঁ, মানে তাহলে আপনি বলছেন এইরকম অবস্থা, তাহলে আজকে যে জেনজি জেনারেশন যেটাকে বলছে, জেনজি বলা হয়, মানে তারা রাজনৈতিকভাবে তাহলে কতটা সচেতন হয়? ওই তো ওখানেই তো সমস্যা। কারণ ব্যাপারটা হচ্ছে রাজনৈতিকভাবে আসলে মানুষ অনেকেই সচেতন, কিন্তু প্রশ্নটা হচ্ছে কিভাবে সচেতন। রাজনীতি বলতে, যেমন তুমি কিছুক্ষণ আগে বলছিলে, রাজনীতি বলতে তারা শুধু ভোট বোঝে, ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, আমাদের ওই প্রশ্নটা আমরা কথার প্রসঙ্গে অন্য জায়গায় চলে গেলাম, কিন্তু ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ভোটটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, কিন্তু ভোট ছাড়া গণতন্ত্রে আরো অনেক কিছু আছে। এটা নিয়ে ডক্টর আম্বেদকর বলেছিলেন যে, মানে এটা 26শে নভেম্বর 1949 সাল সংবিধানটা যখন লেখা শেষ হয়ে যায়, লিখে সংবিধানটা মানে গৃহীত হয়, যেটাকে এখন সংবিধান দিবস বলে আমরা পালন করি 26শে নভেম্বর, তার 2 মাস বাদে 26শে জানুয়ারি 1950-এ সংবিধান লাগু হবে।
এবং সংবিধান সেটাকে আমরা সাধারণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে পালন করে থাকি। যাই হোক, 26শে নভেম্বর ডক্টর আম্বেদকর বলেছিলেন যে আমরা একটা প্যারাডক্সের মধ্যে আমরা ঢুকতে চলেছি, মানে একটা ভয়ঙ্কর দ্বিচারিতার মধ্যে ঢুকছি। আমাদের সংবিধানে স্বাধীনতা আছে, কিন্তু আমাদের সমাজে স্বাধীনতা নেই। আমাদের সমাজে হিরো ওয়ারশিপ, ব্যক্তি পুজো, এই ধরনের জিনিস আছে। আমাদের সংবিধান সাম্যের কথা বলছে, সমাজে চারিদিকে বৈষম্য। ওটাই। আমাদের সংবিধানে মৈত্রী এবং একতার কথা বলা হচ্ছে, কিন্তু সংবিধানে আমরা জাতপাত রয়েছে, সাম্প্রদায়িকতা রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের সংবিধানের যে মূল্যবোধ আর গ্রাউন্ডে মানুষের মূল্যবোধ, এর মধ্যে কিন্তু একটা আকাশ পাতাল তফাৎ রয়েছে। এবার আমি এখানে মনে করি যে দেখো, সব কথাই রাজনৈতিক, অরাজনৈতিক কোনো কথা হয় না। কিন্তু তাও আমি বলি, তাও একটা তুলনামূলকভাবে একটা যদি নিউট্রাল কথা বলতে হয়, এই যে এখন কিন্তু অ্যাপলিটিক্যাল লোক দেখা যায়। এটাই ডেঞ্জারাস। এ পলিটিক্যাল বলে আসলে কিছু হয় না। তুমি যদি মনে করো যে আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলবো না, চুপ করে বসে থাকবো, সেটাও একটা রাজনৈতিক সিদ্ধান্ত। হ্যাঁ, অবশ্যই। এটা মানুষকে বুঝতে হবে, এ পলিটিক্যাল বলে কিছু নয়। কিন্তু গল্প হচ্ছে মানুষের কি সেই চেতনাটা রয়েছে? সেই চেতনাটা নেই। আসলে ডক্টর আম্বেদকরের কথায় আমি কেন ফিরে যাচ্ছি, তার কারণ হচ্ছে এই যে কথাগুলো আলোচনা হচ্ছিল না, যে সংবিধানে একরকম লেখা আছে গণতন্ত্র, কিন্তু বাস্তবে গণতন্ত্রে তো আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। বাস্তবে আমরা বুথ দখল, আমরা বোমাবাজি, আমরা অনেক সময় পঞ্চায়েত এবং পুরসভা বা কোঅপারেটিভের ভোটে আমরা দেখি বিরোধীরা নমিনেশনই দিতে পারছে না। মানে এগুলো রয়েছে। আবার আমরা যদি দেখি যে এখন সাম্প্রদায়িকতার মহাবিষটা এখন ঢুকেছে আমাদের মানে সমাজে, যেটা আমাদের আগে ছিল না এখানে। আবার আমরা দেখি ভারতের অন্যান্য জায়গায় সেখানে সাম্প্রদায়িকতা আরো প্রকট, সেখানে জাতপাতের ওপর ভিত্তি করে ভোট হয়। এই যে ভয়ঙ্কর জিনিসগুলো রয়েছে, এই ভয়ঙ্কর জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে গেলে আমাদের কিন্তু আম্বেদকরের ওই প্রজ্ঞায় ফিরে যেতে হবে। কারণ আম্বেদকর যে কথাটা তখন ধরেছিলেন, যে আমাদের সংবিধানটা যে মানুষগুলো লিখেছিলেন, মানে গণপরিষদের যে ব্যক্তিরা ছিলেন, যে পুরুষ ও মহিলারা হাইলি এডুকেটেড, তাদের বিশাল সমস্ত তখনকার স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বিভিন্ন মতাদর্শের লোক ছিল সেখানে। ওনারা যে প্রজ্ঞা নিয়ে লিখেছিলেন, সাধারণ মানুষের কিন্তু শিক্ষা চেতনা সেরকম ভাবে নেই। এবার সাধারণ মানুষ কিন্তু গণতন্ত্রকে তাদের মতো করে বোঝে। সাধারণ মানুষ আবার বোঝে না, এটাও আবার ভুল। কিন্তু এটাও আবার ঠিক, সাধারণ মানুষ কিসের ওপর ভিত্তি করে বুঝছে, কোন সমীকরণে তারা ভাবছে, কিভাবে তারা বুঝছে, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। সাধারণ মানুষের চেতনায় গণতন্ত্র মানে হচ্ছে শুধু বুথ দখল করা, মানে এটা আছে ভোট আর বুথ দখল করা। কেন? তার কারণ হচ্ছে আমাদের রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে। কারণ ওই যে মানে শহরের বাবুরা হয়তো নাক সাটকাবে, কিন্তু দেখো এই যে যখন এই বোমাবাজিগুলো হয়, রাজনৈতিক হিংসাগুলো হয়, মানুষ যখন মারা যায়, উভয় পক্ষে বা একাধিক পক্ষে, একটা দলেরই মধ্যে হয়তো একাধিক পক্ষের মধ্যে মারামারি হচ্ছে, আমরা দেখছি গোষ্ঠীদ্বন্দ্ব। হ্যাঁ, মারা যাচ্ছে কারা? গরিব মানুষ, সাধারণ নিচুতলার কর্মী। বড় বড় নেতারা যারা, তাদের গায়ে কিন্তু গুলিগুলো, বোমাগুলো খুব একটা পড়ে না, তারা কিন্তু বড় বড় বাড়ি বানিয়ে আছে। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। মরছে কারা? তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমাদের সিস্টেমে এমন হয়ে গেছে, এই যে পঞ্চায়েতগুলো, এই যে পৌরসভাগুলো, এই যে বিভিন্ন যে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো, এগুলো এক একটা বিশাল দুর্নীতি এবং টাকা পয়সা কুক্ষিগত করার একটা আখড়া হয়েছে। এই ব্যাপারটা কিন্তু রাজনীতিতে মানে পয়সা এবং মানে পেশি শক্তি যত বেড়েছে, এটা কিন্তু 70-এর দশক থেকে সারা ভারতে আরো বেশি বেড়েছে, এবং বাড়তে বাড়তে এটা কিন্তু একটা ভয়ঙ্কর মাত্রায় গেছে। এবার তোমাকে আরেকটা কথা বলি, এই যে ধরো একটা ভোট হচ্ছে, যে বিধানসভায় ভোট আসছে, প্রত্যেকটা বিধানসভায় দেখবে 8-10 জন করে প্রার্থী থাকে। বিধানসভায় তুলনামূলকভাবে যেহেতু কেন্দ্রীয় বাহিনী থাকে বলে নমিনেশনটা দেওয়া যায়। আচ্ছা, এবারে এখানেও দুর্ভাগ্যজনক কথা, যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কেন ভোট করাতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2, মানে এটা তো যুক্তরাষ্ট্র কাঠামোর জন্য খুব একটা ভালো সুখকর নয়। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন ভোট করাতে হবে? আবার উল্টো দিকেও প্রশ্ন আছে। আমি দর্শকদের সামনে শুধু প্রশ্নগুলো তুলে দিচ্ছি, যে
যেখানে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয় না, সেখানে বিরোধীরা নমিনেশন দিতে পারে না কেন? যাই হোক, এই প্রশ্নগুলো আছে, এগুলো ভাবতে হবে আমাদের। তো আমি এখানে বলি যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে আমাদের এখানে। যাই হোক, আমাদের যে বহুদলীয় গণতন্ত্র রয়েছে, বহুদলীয় গণতন্ত্রে 10-12টা ক্যান্ডিডেট তোমরা পাবে প্রত্যেকটা অ্যাসেম্বলিতে। এবার ঘটনা হচ্ছে, আমরা দেখি 2 কি 3টে দলের মধ্যে মেন লড়াইটা হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথাটা হচ্ছে যে মানুষরা ভোট দিতে যায় তারা কি 10টা ক্যান্ডিডেটের ব্যাপারে জানে? আদৌ জানে? দেখা কি যায় বলো তো, 2 কি 3টে দল যাদের পেছনে প্রচুর অর্থ সামাজিক ক্ষমতা রয়েছে, যাদের হাতে, যারা কোটি কোটি টাকা দিয়ে ক্যাম্পেইন করতে পারে, তারাই কিন্তু মানুষের কাছে বেশি পৌঁছতে পারছে। তাই একজন নাগরিক হিসেবে আমি একটা কথা তুলে ধরবো, আমাদের ভাবতে হবে যে নির্বাচনী ব্যবস্থায় কিভাবে পেশি শক্তি কমানো যায়। পেশি শক্তি কমাতে গেলে টাকা পয়সার হিসেবটাও আমাদের দেখতে হবে, যে কর্পোরেটাইজড ইলেকশনটা কিভাবে কমানো যায়। মানে এরা অনেক দেশে এমন আছে যে রাজনৈতিক দলেদের একটা লিমিট করা থাকে, এর বেশি খরচা করতে পারবে না। অনেক দেশে আছে রাষ্ট্র দলগুলোকে টাকা দেয়, নাও তোমরা এই টাকাটা নাও, এই টাকা নিয়ে একটা লিমিটের মধ্যে নাকি। হ্যাঁ, মানে এটার আইডিয়াটা হচ্ছে কি লেভেল প্লেইং ফিল্ড। মানে ধরো আমাদের পাশের পাড়ার 10টা ছেলে মিলে একটা নতুন দল তৈরি করলো, যে কোনো দল হতে পারে। সেই দলটা যদি আজকে ধরো সে মুর্শিদাবাদের একটা কোনো বিধানসভায় ক্যান্ডিডেট দেয়, তারা কি লেভেল প্লেইং ফিল্ড আছে? মানে তারা কি, মানে তাদের কিছু মানে চিন্তা ভাবনা আছে? সেই 10টা ছেলে মেয়ে মিলে যে দলটা তৈরি করেছে পাশের পাড়া, সেই পাশের পাড়ার দল কি বিজেপি, তৃণমূল, কংগ্রেস এদের সাথে মানে টেক্কা দিয়ে ক্যাম্পেইন করতে পারবে? না। কেন? কারণ তাদের কাছে টাকা নেই আর তাদের কাছে পেশি শক্তি নেই। অনেক জায়গায় দেখা যাবে যে কি বলে, তারা ক্যাম্পেইন করতে গেলে তাদেরকে মারা হচ্ছে, তাদেরকে পেটানো হচ্ছে। এটাই তো গণতন্ত্রের বাস্তবতা। তাই আমি তোমার প্রথম প্রশ্নে আবার ফিরে যাই, আমাদেরকে 2টো জিনিস করতে হবে। এক হচ্ছে গণতন্ত্রকে উন্নত করার জন্যে আমাদের জনগণের আন্দোলন করতে হবে, জন আন্দোলন করতে হবে। কারণ জন আন্দোলনের মাধ্যমে আমাদের ইলেকশন সিস্টেমে অনেক রিফর্ম বা আমাদের সংস্কার আনতে হবে। আচ্ছা, আরেকটা কথা, এটা আমি দর্শকদের সামনে বলি, একটা প্রশ্ন উপস্থাপন করছি। ভোটে আমরা দেখি কোনো একটা দল পাচ্ছে 45% ভোট, কিন্তু সেই দল পাচ্ছে 70 থেকে 80% সিট। আবার কোনো একটা দল, তারা হয়তো 35 থেকে 40% সেকেন্ড হচ্ছে, তারা পাচ্ছে মাত্র 20% সিট। এটা কি ঠিক? না, 1 মিনিট, এটা কিন্তু আমি এই সরকার ওই সরকার বলে বলছি না। যদি তুমি ভালো করে দেখো, কেন্দ্র স্তরে পার্লামেন্টে তুমি যদি দেখো 1951-52 থেকে যে নির্বাচনগুলো হয়েছে, সেখান থেকে 2024 অব্দি, এটাই সত্যি। আবার আমাদের রাজ্যেও তুমি যদি দেখো 2051-52 থেকে যে প্রথম বিধানসভা হয়েছিল, সেই বিধানসভা থেকে 2021 এমনকি 2026-এও হয়তো সেটাই সত্যি হতে চলেছে। কেন না আমাদের যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম অনেক দুর্বলতা আছে। মানে ধরো একটা আসন, সেই আসনে তুমি ধরে নাও 100টা লোক আছে, আমি তর্কের খাতিরে বলছি, 100 জন ভোটার আছে। একটা দল পেল 40টা ভোট, আরেকটা দল পেল 30টা ভোট, আরেকটা দল পেল 20টা ভোট, আরেকটা দল পেল 10টা ভোট, ধরে দিলাম ABCD। এবার পার্টি এ যে 40টা ভোট পেয়েছে, সে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোট পায়নি, সে অন্যদের থেকে বেশি ভোট পেয়েছে। তাই 40% ভোট পেয়ে সেই দলের ক্যান্ডিডেট কিন্তু বিজেতা হয় লোকসভা বা বিধানসভায়, সে কিন্তু চলে গেল, লেজিসলেচারে চলে গেল। ভেবে দেখো, অন্য যে 60% মানুষ যারা পার্টি বি, সি বা ডি কে ভোট দিয়েছে, তাদের কোনো প্রতিনিধিত্ব নেই। মানে শুধু যে দল তুলনামূলকভাবে একটু বেশি ভোট পাচ্ছে,
এটা কিন্তু আমরা অনেক জায়গায় দেখি 30% 35% ভোট পেয়েও কিন্তু এমপি বা এমএলএ হওয়া যায়। বুঝতে পেরেছি, ওকে, ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং। এবং অনেক দল আছে, এটা কিন্তু আমি শুধু 2021-এ বামফ্রন্ট বলে বলছি না, আমি নাম করেই বলছি, কিংবা আমি হয়তো অন্য কোনো ছোট দল বলে বলছি না। তুমি দেখো 2021-এ যেমন বামফ্রন্ট তারা পেয়েছে 7% মতো ভোট, কিন্তু তাদের কোনো প্রতিনিধি বলতে সংযুক্ত মোর্চা 21। সংযুক্ত মোর্চা হলে মানে মোটামুটি 13% মতো ভোট আছে। ওই কংগ্রেস আইএসএফ মিলে 13% মতো ওদের ভোট ছিল। সংযুক্ত মোর্চা 2021 বামফ্রন্টের মানে শুধু 7%। যাই হোক, আমি বামফ্রন্ট ধরেই বলছি, বামফ্রন্ট ধরে নাও 7%, বা ধরে নাও সিপিএম পেয়েছে 5.5%। আচ্ছা, ঠিক আছে। সিপিএম পেয়েছে 5.5% ভোট, কিন্তু সিপিএম এর একটাও এমএলএ নেই। এবার বলি, অল ইন্ডিয়া লেভেলে আমরা যদি দেখি যে তোমার বহুজন সমাজ পার্টি বিএসপি, তারা কিন্তু লক্ষ লক্ষ ভোট পেয়েছে, কিন্তু তাদের কোনো ক্যান্ডিডেট নেই। ভেবে দেখো, তাদের কোনো কিন্তু জনপ্রতিনিধি নেই। তাই ব্যাপারটা হচ্ছে, এটাও কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে আমাদের কি এই ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমটা বদলে একটা প্রপোর্শনেট সিস্টেমে গেলে বেটার হয় না? কারণ এটা প্রশ্ন আমার জনগণের কাছে। দেখো, আমি এখানে নিজের অবস্থান পরিষ্কার করে বলি, আমি আদর্শগত দিক থেকে আমি প্রপোর্শনেট সিস্টেম বা আনুপাতিক সিস্টেমের আমি পক্ষপাতী। তার কারণ হচ্ছে, আমি মনে করি সেটা জনগণের আচ্ছা, গণতন্ত্র মানে কি? জনগণের রায়, তাই তো? তাই না? সেই বেশি জনসংখ্যার একটা তো বাদ পড়ে যাচ্ছে না, প্রপোর্শনাল সিস্টেমে সেটা হচ্ছে না। প্রপোর্শনাল আপনি যেটা দিলেন ABC, হ্যাঁ, সেটাতে তো 40% সে একজন প্রতিনিধি হয়ে গেল। না, ওটা তো হচ্ছে আমাদের কারেন্ট সিস্টেমে। হ্যাঁ, কিন্তু আরো তো 60 এটা নিয়ে পরে একদিন ভিডিও করবো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি আমাদের সিস্টেমে হচ্ছে কি, ধরো 40% পেয়ে কোনো একটা দল এই কনস্টিটুয়েন্সিটা জিতলো, এই বিধানসভা কেন্দ্রে সে প্লুরালিটি পেলো। মেজর প্লুরালিটি মানে হচ্ছে কি, অন্যদের থেকে বেশি ভোট পেয়েছে, সেটা পেলো। বাকি যে 60% মানুষ, তাদের ভোটটা তো নষ্ট হলো, তাই না? সেই জন্য দেখবে আমাদের যে ইন্ডিয়ান সিস্টেমে, যেটা অ্যাকচুয়ালি ব্রিটিশ সিস্টেম থেকে নেওয়া, এই সিস্টেমে একটা ব্যাপার হচ্ছে, মানুষ হয় শাসক দলকে ভোট দেবে, না হলে প্রধান বিরোধী দলকে ভোট দেবে। একটা দ্বিদলীয় মেরুকরণের দিকে সমাজ যায়, কারণ মানুষ জানে তৃতীয় দলকে ভোট দিয়ে লাভ নেই, ভোটটা নষ্ট করা। এটা কিন্তু অ্যাকচুয়ালি গণতন্ত্রের দিক থেকে ঠিক না। এবার দেখো, আমি কিন্তু এটা শুধু 2021-এর বামফ্রন্ট বলে বলছি না, বা আমি তোমার কংগ্রেস, এ জেলায় হয়তো কংগ্রেস বা যাই হোক কোনো দলের হয়ে আমি কথাটা বলছি না। আমি বলছি যে ধরো তোমাকে একটা প্র্যাকটিক্যাল কথা বলি। একজন বাম ভোটার, সে হিমাচল প্রদেশ বা রাজস্থান এরকম দেশে রয়েছে, এরকম একটা প্রদেশে রয়েছে, এরকম একটা রাজ্যে রয়েছে। সেই বাম ভোটার হয়তো ভাবছে যে আমি যদি বামেদেরকে ভোটটা দিই, আমার ভোটটা নষ্ট হবে, কারণ রাজস্থানে সিপিএম এর একটা সিট আছে, হিমাচলে সামান্য কিছু জায়গায় ওদের আছে, বাকি ম্যাক্সিমাম জায়গায় ওদের কোনো সেরকম, আমাদের প্রার্থী জিতবে না। তাই সেই লোকটা বাধ্য হয়, সে হয়তো কংগ্রেসকে দিচ্ছে, কারণ সে বিজেপির চেয়ে হয়তো কংগ্রেসকে কম খারাপ বলে মনে করে বা বেটার মনে করেন। ওকে, এই যে লেসার ইভিল যে সিস্টেমটা কিন্তু এই মানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমের মধ্যেই বিল্ড আপ করা আছে। যে এই যে বিজেপিকে আটকানোর জন্য তৃণমূলকে ভোটটা দিই, এই যে যুক্তিটা, এই যুক্তিটা কিন্তু নেহাত অমূলক নয়। তার কারণটা হচ্ছে যে মানে আমি তো এরকম ব্যক্তিদের পার্সোনালি জানি, তারা আদর্শগতভাবে বামপন্থী, কিন্তু তারা তৃণমূলকে ভোট দিয়েছে। কেন দিয়েছে? কারণ সিপিএম কে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা, এবং বিজেপি যদি জিতে দেয়, এবং বিজেপিকে তারা তৃণমূলের থেকে অনেক বেশি ঘৃণা করে, খুব কংক্রিট ভাবে। তাই ঘটনাটা যে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে কিন্তু এটা কিন্তু সিস্টেমের প্রবলেম। দেখো, প্র্যাকটিক্যাল পলিটিক্স আর সিস্টেম এটা কিন্তু মানে হাওয়ায় চলা ফিলোসফি না, এটা কিভাবে রিলেটেড তোমরা দেখো। তাই ব্যাপারটা হচ্ছে, আর মানুষ যখন একটা সিদ্ধান্ত নেয়, তারা ব্যালটে ভোট দিতে যায়, এটা নিয়ে কিন্তু অনেক কাজ আছে, মাথায় রাখতে হবে। মানুষ কিন্তু তাদের মতো করে ঠিক বোঝে। মানুষ কিন্তু
এবার হ্যাঁ, মানুষের হয়তো সেই চেতনা নেই যে সেটা দেখো, আম্বেদকারও যেমন জরুরি, আম্বেদকারের সেই বাণী, কমন ম্যানের যে চেতনা, যে কমন ম্যান যে যাচ্ছে, সে কিন্তু নিজের মতো করে তার নিজের অধিকারটা বুঝে নেওয়ার জন্য সে যাচ্ছে। এবার দুর্ভাগ্যজনকভাবে এটাকে কখনো সাম্প্রদায়িক দিকে চালিত করা হয়, মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন, জাতপাতের বিভাজন এগুলো করা হয়, যেটা বিজেপি আসার পর আমাদের রাজ্যে কংক্রিটলি হচ্ছে। এই কমিউনাল পরিস্থিতি কিন্তু আমাদের রাজ্যে ছিল না, বিজেপি আসার পরে হচ্ছে। আর মানে সত্যি বিজেপি এমন একটা ডেঞ্জারাস শক্তি, যে এমন একটা কমিউনাল শক্তি, যে কমিউনাল শক্তির জন্যে মানে সত্যি অনেক মানুষ বিভ্রান্ত হচ্ছে, অনেক ধর্মনিরপেক্ষ মানুষ তৃণমূলের দুর্নীতি সত্ত্বেও তৃণমূলকেই ভোট দিতে বাধ্য হচ্ছে, এই ব্যাপারগুলো রয়েছে। একটা সময় তো মমতা ব্যানার্জি নিজেই বলেছিলেন যে বিজেপিকে পয়েন্টে নিয়ে এসে লড়বো। না, এটা তো অবশ্যই, এটা তো মানে সবাই জানে যে এটা তো কোনো গোপন কথা নয়। গল্প হচ্ছে যে রাজনীতির সমীকরণ যেমন হয়, এবং রাজনীতির সমীকরণে এরকম চলতে থাকে। আসলে সমস্যাটা কি হয়েছে আমি যদি এবার বলি, এবার আমি একটু নিজের মতগুলো আরো বেশি করে দিচ্ছি, যে আমাদের ভারতে সাম্প্রদায়িক রাজনীতির কায়মনোবাক্যে বিরোধিতা করা, সেই কায়মনোবাক্যে বিরোধিতা করায় বেশিরভাগ সেকুলার দলই, মানে মেইনস্ট্রিমের যে বড় বড় দলগুলি, তারা ফেল করেছে। তারা কোনো না কোনো দিক থেকে তারা বিজেপির সাথে হয় প্রত্যক্ষভাবে হয় পরোক্ষভাবে বিভিন্ন সময় তারা কম্প্রোমাইজ করেছে, বা তারা পর্যাপ্তভাবে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তৃণমূল কংগ্রেস তো একসময় প্রত্যক্ষভাবে জোট করেছিল। এখন সমীকরণ আলাদা, এখন ক্ষমতার সমীকরণ আলাদা, তাই এখন তৃণমূল বিজেপি জোট আমরা ভাবতে পারি না। এখন এদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক, কিন্তু তখন সিপিএমকে হারানোর জন্য তিনি মনে করলেন যে কি বলে, বিজেপির মতো একটা শক্তির সাথেও হাত ধরা যেতে পারে। আবার আমরা দেখছি যে গত 10 বছরে বিরোধী পক্ষ হিসেবে বামফ্রন্ট ব্যাপকভাবে ফেলিয়ার হয়েছে। তারা কেবলমাত্র তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা ছাড়া সেরকম কোনো গঠনমূলক গণ আন্দোলন গড়ে তুলতে পারেনি, বরং এমন একটা ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে যে মানুষগুলো 4 দশক ধরে, মানে প্রায় প্রজন্মের পর প্রজন্ম ধরে বামেদের ভোট দিয়ে আসতো, সেই মানুষগুলো এখন বিজেপিকে ভোট দিচ্ছে। এরকম সাম্প্রদায়িক ভাবে তারা হিন্দু মুসলিমে তারা ভাগ হয়ে গেছে। এইরকম একটা পরিস্থিতি আইসকো একটা ফ্যাক্টর বলে মনে হয় আপনার, মানে এই যে ভোটটা চলে যাওয়াতে, মানে আরো হয়তো কম যেত এরকম মনে হয়। আসলে একটা কথা বলি, আইএসএফ দলটা খাতায় কলমে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে, কিন্তু মানুষ তো চোখ কান খোলা রাখে না, তো ঘটনাটা হচ্ছে ওই ধরনের, মানে বামপন্থীরা যদি এক ধরনের মানে সব সাম্প্রদায়িক দলের সাথে কিংবা পরোক্ষ সাম্প্রদায়িক দলের সাথে যদি অ্যাডজাস্টমেন্ট করে, তাহলে তো তাদের নিজেদের ক্রেডিট, তাদের নিজেদের রেপুটেশন তো তাহলে খারাপ হবে। এবার ঘটনা হচ্ছে, আমি ধরেন মোহাম্মদ সেলিম আসছে হুমায়ুনের সঙ্গে মিটিং, আমি এবার এখানে আমি একটু বলি, এই যে দেখো তোমাদের আমি বলি এক্সাক্ট কি হয়েছে আমরা জানি না, কিন্তু মিডিয়া রিপোর্ট থেকে যতটুকু পাচ্ছি বা মোহাম্মদ সেলিম নিজে যেটা স্বীকারোক্তি করেছেন সেই জায়গা থেকে বলি, সেই জায়গা থেকে যদি আমরা মানে বিচার করি বা কথা বলি, মানে এটা করার কি কোনো প্রয়োজনীয়তা ছিল? এবং আমি তো কোথায় একটা দেখছিলাম, এটা ফেসবুকেই না কোথায় দেখছিলাম, যে সিপিএম এর পশ্চিমবঙ্গ কমিটি থেকেই নাকি একটা কি বলা হয়েছে যে এই ধরনের মিটিং এ ভাবমূর্তি নষ্ট হচ্ছে না কি বেশ একটা কথা, এটা পার্টির অফিসিয়ালি বোধহয় বলা হয়েছিল। তো ঘটনাটা হচ্ছে যে মানে ভোটের জন্য যদি মানে বামপন্থীরা যদি এইভাবে আদর্শ কম্প্রোমাইজ করতে থাকে, তাহলে তো পরিস্থিতিটা আরোই দুর্বল না? কারণ আমাদের এখানে যেটা হয়েছে যে বামপন্থীরা যেন তেন প্রকারেণ তৃণমূলকে সরাতে চায়। এবার হ্যাঁ, তৃণমূল সরকার যে কাজ করছে
সেখানে বামপন্থীদের সাথে সেখানে একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হওয়াটা স্বাভাবিক, এটা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। হ্যাঁ কিন্তু কথা হচ্ছে বামপন্থীরা যদি এখন যেন তেন প্রকারেণ তৃণমূলকে সরানোর জন্যে যদি এই ধরনের সাম্প্রদায়িক শক্তির সাথে আপোষ করে, আর যদি তারা স্লোগান দেয় যে আর যাই হোক না কেন, আর যাই হোক না কেন তৃণমূল সরকারকে হারাতে হবে, তাহলে একটা কথা তুমি বলো, যে সাধারণ মানুষ, যে অত ডায়ালেকটিক্স পড়েনি, যে অত মার্কস লেনিন পড়েনি, যে শুধু ভোটে এইটা বোঝে যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, আমি দেখো আগেই বলেছি, দেখো কিভাবে লজিকটা আমি বিল্ড করছি না, অবশ্যই হয় একে ভোট দাও না হয় একে ভোট দাও, কারণ অন্য কাউকে ভোট দিলে ভোট নষ্ট। কারণ সাধারণ মানুষ এইভাবেই দেখে, সাধারণ মানুষ কিন্তু এইভাবেই দেখে, কারণ আমাদের দেশে কিন্তু নোটা অথবা কোনো থার্ড পার্টিকে ভোট দিলে আলটিমেটলি কিন্তু তার কোনো প্রতিনিধিত্ব থাকছে না। কারেন্ট সিস্টেমে বলছি, সিস্টেম বদলালে তখন সমীকরণ বদলাবে, সেটা আলাদা কথা। কিন্তু এখন বলছি যে তাহলে যদি মানে তৃণমূল সরকারকে যেন তেন প্রকারেণ সরানোটাই যদি লক্ষ্য হয়ে থাকে, তাহলে কি সেটা বলে দেওয়া হচ্ছে না তাহলে বিজেপিকে ভোটটা দাও? এবং আরেকটা কথা, বিজেপি কিন্তু সমাজের একটা সেকশনের ওপর সাম্প্রদায়িক মেরুকরণ করতে সক্রিয় হয়েছে, এই সাম্প্রদায়িকতার বিষটা ঢুকেছে। এবং আরেকটা কথা, বিজেপি যে ভয়ঙ্কর একটা সাম্প্রদায়িক দল, এটা কিন্তু জুজু বা ফেক নিউজ নয়, এটা কিন্তু বাস্তব। বিজেপি সারা ভারতে যেখানে যেখানে ক্ষমতায় আছে, এমনকি আমাদের রাজ্যেও নানা জায়গায় যে ধরনের সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটাচ্ছে, যেরকম ভাবে মুসলিমদের বিরুদ্ধে যে সাম্প্রদায়িকতা করছে, এটা জুজু নয়। এই যে আমাদের মুর্শিদাবাদ জেলার ছেলেমেয়েরাই যে কি বলে বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিক হিসেবে চাকরি করতে যায়, কি অত্যাচার হচ্ছে তাদের ওপর। ওটাই দেখো আমাদের তথাকথিত ভদ্রলোক মেন্টালিটি কত ডেঞ্জারাস। যখন তারা হত্যাযোগ্য প্রাণীতে পরিণত হচ্ছে অন্য রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে, তারা হিন্দুত্ববাদী রাজনীতির গুন্ডাদের কাছে, সাম্প্রদায়িক শক্তির কাছে তারা মার খাচ্ছে, কখনো কান কেটে দিচ্ছে, কখনো আফরাজুলকে 2017 সালে লাইভ ক্যামেরায় পুড়িয়ে দিল। মানে শম্ভুনাথ রেগারদের মতো লোকেরা, কিন্তু শম্ভুনাথ রেগারদের টেররিস্ট বলছে না এই রাষ্ট্র শম্ভুনাথ রেগারদের টেররিস্ট বলছে না। এই রকম যখন অমানবিকতা হচ্ছে, তখন ভদ্রলোক বিচলিত নয়। বেলডাঙায় যদি কোনো পথ অবরোধ করে, তখন ভদ্রলোক বিচলিত। এই দ্বিচারিতা আমরা ঢাকবো কোথায়? আমাদের প্রশ্ন করতে হবে, এই দ্বিচারিতা ঢাকবো কোথায়? আর এই বিষয় নিয়ে বামপন্থীরা কি আন্দোলন গড়ে তুলেছে? এখানে আমি বলি, আচ্ছা বামপন্থী মানে যে শুধু সিপিএম আরএসপি ফরওয়ার্ড ব্লক তা নয়, কিন্তু এখানে একটা কথা বলি, তৃণমূলকে যেন তেন প্রকারেণ সরাতে হবে বলে আমি এটা পরিষ্কারভাবে বলছি, এটা আমি অন দ্য গ্রাউন্ড এবং অন সোশ্যাল মিডিয়া, এই দুটো জায়গায় যা দেখেছি, এখান থেকে বলছি, পশ্চিমবঙ্গ বামফ্রন্ট কিন্তু কায়মনোবাক্যে প্র্যাকটিক্যালি অন দ্য গ্রাউন্ড জান কবুল বিজেপি বিরোধিতা করতে ব্যর্থ হয়েছে বা পর্যাপ্ত পরিমাণে করেনি। হ্যাঁ, অবশ্যই এই দলের অনেক সমর্থক আছেন, তাদের কিছু কিছু সমর্থকরা অবশ্যই মানে তাদের ব্যক্তি পরিসরে বা সীমিত পরিসরে তারা বেশি বিরোধিতা করেছেন। কারণ ওই যে ভোটের সমীকরণ, যে বিজেপির বিরুদ্ধে যদি মাটি কামড়ে লড়াই করা হয়, বিজেপির বিরুদ্ধে মাটি কামড়ে লড়াই করলে কোথাও তৃণমূল কংগ্রেসের ফায়দা হতে পারে, সেটাই হয়তো কি বলে বামপন্থী অনেক কর্মীদের বিরত করেছে। এগুলো আমাদের ভাবতে হবে। এটা করার জন্য হয়েছে কি, সংখ্যালঘু ভোটার যে বাম কংগ্রেস থেকে ব্যাপক অংশে মুখ ফিরিয়েছে, কেন হয়েছে? তার পেছনে প্র্যাকটিক্যাল কারণ আছে। কংগ্রেসের থেকে তারা অতটা কিন্তু মুখ ফেরায়নি, কারণ রাহুল গান্ধী কংক্রিট ভাবে বিজেপি বিরোধিতা করে যাচ্ছে। কিন্তু আমরা কি পশ্চিমবঙ্গ সিপিএম এর নেতৃত্বকে সেটা বলতে পারি? তারা কিছু স্লোগান দিচ্ছে, কিছু কথা বলছে, সেটা একদমই বলছে না তা বলবো না, কিন্তু আমি বলি আমাদের মুখ্যমন্ত্রী যেরকম ভাবে অন্তত মুখে হলেও 20 বছর আগেকার ইতিহাস বাদ দিলেও আজকের দিনে আমি সাধারণ মানুষের মতো করে কথা বলছি,
যে 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 লোকটা চা খায়, যে যে চায়ের দোকানে যে মহিলা কি বলে মানে হয়তো খড় বেঁধে কিংবা মানে আস্তাকুর থেকে নোংরা কুড়িয়ে বা তথাকথিত ভদ্রলোকদের বাড়িতে বাসন মেজে বাড়ি ফেরেন, যে মানুষটার কাছে 1,500 টাকার সামাজিক সুরক্ষা গুরুত্বপূর্ণ, তাকে যখন ভাতাজীবী বলে তাকে উপহাস করা হচ্ছে, দলীয় স্লোগান হিসেবে না হলেও প্র্যাকটিক্যাল লেভেলে এরকম নৈতিক অবস্থান নিয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে কি করে? কারণ দেখো, দুর্নীতি এখন হয়তো অনেক বেড়েছে, ব্যাপকতম হয়েছে। এরকম ভাবে মানে শিক্ষামন্ত্রীর ফ্ল্যাটে টাকা পাওয়া যাচ্ছে, এটা আগে ভাবা যেত না, সত্যি ভাবা যেত না। কিন্তু আমাদের ভারতের একটা নির্মম সত্য, আরেক নির্মম দুঃখের সত্য হচ্ছে এটাও যে মানুষ টিভিতে নেতা মন্ত্রীকে ঘুষ খেতে দেখে তাতেও সেই দলকে ভোট দেয়। কেন দেয় এটা আমাদের ভাবতে হবে। উপহাস না করে, গরিব মানুষকে গালাগাল না দিয়ে কিভাবে এটা ভাবা যায়, এটা আমাদেরকে চিন্তা করতে হবে অবশ্যই। কারণ না হলে কিন্তু আমরা যদি থিওরিকে গ্রাউন্ড রিয়ালিটির সাথে মেলাতে না পারি, থিওরি দিয়ে লাভ নেই। আমরা কি কোথাও মানুষ, কারণ দেখো মুসলিম মানুষ কিন্তু বুঝছে বিজেপি কি ভয়ঙ্কর শক্তি, কিন্তু তথাকথিত শিক্ষিত মধ্যবিত্ত বুঝছে না। তথাকথিত শিক্ষিত মধ্যবিত্ত বুঝছে না। তারা কিন্তু হোয়াটসঅ্যাপের ফেক নিউজ, যে রাহুল গান্ধী নাকি মুসলমান, তারপরে নেহেরু দেশটাকে কেন বিক্রি করে দিল, এই ধরনের ফেক নিউজ হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হয়। এই ধরনের মানে সোনিয়া গান্ধী তার ইটালিয়ান বংশধরের নোংরা কথাবার্তা, মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা বলে যে নোংরা যে উপহাসগুলো, যে নোংরা যে কুরুচিকর যে কথাগুলো, এগুলো তো ভদ্রলোকেরা ছড়াচ্ছে, ভদ্রলোকেরা তো এগুলো সাবস্ক্রাইব করছে, এবং গরিব মূর্খ মানুষকে দোষ দিয়ে কি লাভ ওদের? তো ব্যাপার হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, বামপন্থীরা এখানে কি করছে? বামপন্থীরা কি সেই রাজনৈতিক ভাষা তৈরি করতে পেরেছে? এখন একটা কথা বলি, এটা কিন্তু বামপন্থার ইতিহাস থেকে একটা কথা বলছি। আমরা যদি রুশ বিপ্লবের ইতিহাসটা দেখি, ফেব্রুয়ারি বিপ্লবের সময় কিন্তু, যেটা বুর্জোয়া বিপ্লব হয়েছিল, তথাকথিত বুর্জোয়া বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লবের সময় কিন্তু বলশেভিকরা খুব ছোট একটা শক্তি ছিল। লেনিন কিন্তু তখন রাশিয়ায় ছিলেন না, তিনি কিন্তু নির্বাসিত ছিলেন সুইজারল্যান্ডে। লেনিন ঢুকে ল্যান্ড পিস ব্রেড, এই যে স্লোগানটা, রাজনৈতিক ভাষা তৈরি করতে পারলেন। লেনিনের আরেকটা গুরুত্বপূর্ণ কথা আছে, এটা বামপন্থীদের উদ্দেশ্য করে যেহেতু বলছি, তাই বামপন্থার আমি ডিকশনারি থেকে, এটা আম্বেদকর থেকে বলছি না, আমি বামপন্থীর কথা বলছি। লেনিনের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, রিয়াল পলিটিক্স বিগিনস where the masses are, not in their hundreds or the thousands, but in the millions. আসল রাজনীতি কিন্তু যেখানে জনগণ আছে সেখানে শুরু হয়, শয়ে বা হাজারে জনগণ যেখানে, সেখানে নয়। যেখানে লাখে কোটিতে জনগণ আছে, সেইখানে কিন্তু আসল রাজনীতি। তাদের কাছে আজকের বামপন্থীরা কি ভাষা দিতে পারছে? রাজনৈতিক ভাষ্যটা কি? আমি তো দেখেছি এই যে আরজিকর আন্দোলনটা হলো, অত্যন্ত সম্ভাবনাময় একটা আন্দোলন ছিল, কিন্তু এই আন্দোলনটাকে একটা মিডল ক্লাস মুভমেন্টে, মেধাবী ডাক্তারের আন্দোলনে এটাকে কনভার্ট করে দেওয়া হলো, এমন ভাবে এটাকে কুক্ষিগত করে দেওয়া হলো যে অ্যাজ ইফ একটি ধর্ষণ মুক্ত বাংলা বানাতে গেলে শুধু মমতা ব্যানার্জির পদত্যাগটাই আসল বিষয়, ওটাই হয়ে গেল ফার্স্ট ইস্যু, এবং অবচেতন মনে ওটাই হয়ে গেল লাস্ট ডিমান্ড, ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিমান্ড। এইভাবে করতে গিয়ে এটা একটা অন্ধ তৃণমূল বিরোধিতার আন্দোলন হতে গিয়ে হলো কি, এটা সমাজে 15% আন্দোলন হয়ে গেল। একটা সমাজে কিন্তু গ্রামে গঞ্জে যাও, আমি কিন্তু দেখেছি, আমার অনেক বন্ধুদের কাছেও শুনেছি যারা গ্রামে থাকে, আরজিকর আন্দোলন কিন্তু গ্রামে রেখাপাত করেনি। ওই যে পরে যে উপনির্বাচন গুলো হলো, সেখানে তৃণমূল কেন জিতলো? রেখাপাত হয়নি গ্রামে। কেন হয়নি? ভাবা প্র্যাকটিস করো। বামপন্থীদের আমি এই কথাটা বলছি, আমাকে গালাগাল দিয়ে কোনো লাভ নেই। আমাকে গালাগাল তারা মনে করে তারাই সবচেয়ে বড় বোদ্ধা পৃথিবী, তারাই সবচেয়ে বড় বোদ্ধা।
তারা মনে করে গালাগাল দিয়ে যদি তারা সমাজে 20% ভোট টানতে পারে, ঠিক আছে, ভালো। মানে বিজেপির মতো আমি তো চাই কায়মনোবাক্যে বাম দল এবং মানে অন্য ছোট দল এবং কংগ্রেস, মানে বাম দল, অন্য ছোট বাম দল, সেকুলার শক্তি এবং কংগ্রেস, এদের ভোট বাড়ুক। কেন চাই? আমি চাই আমাদের রাজ্যে যে তৃণমূলের যে ব্যাপক দুর্নীতি এবং তৃণমূল সরকারের যে বিভিন্ন জায়গায় বহুমাত্রিক যে দুর্বলতাগুলো রয়েছে, এর বিরুদ্ধে যে তৃণমূল বিরোধী যে ভোটটা, সেই তৃণমূল বিরোধী ভোটটা সভ্যতার পক্ষে যাক, সংবিধানের পক্ষে যাক, মানে বাম আদর্শ, সেকুলার আদর্শ, যে সাম্প্রদায়িকতা বিরোধী যে গণতান্ত্রিক শক্তি, সেই দিকে বিরোধী ভোটগুলো যাক। আমি কায়মনোবাক্যে চাই। কিন্তু সেটা করতে গেলে কিন্তু তৃণমূলের বিরোধিতা গণতান্ত্রিক সেকুলার পদ্ধতিতে করতে হবে। তৃণমূলের বিরোধিতা করতে গিয়ে সাম্প্রদায়িক শক্তির হাত শক্ত করা বন্ধ করতে হবে, প্রত্যক্ষভাবে বা অথবা পরোক্ষভাবে। আর এটার জন্য জনগণের কাছে বামেদের নতুন একটা সময় উপযোগী ভাষা নিয়ে আসতে হবে, যেটা তৃণমূল বিরোধী হলেও অন্ধ তৃণমূল বিরোধী নয়, এবং গঠনমূলক কোনো সেখানে বাম আদর্শগুলোকে সামনে রেখে সেই বিরোধিতাগুলো করতে হবে। এই ধরেন তৃণমূলের এই মুহূর্তে ধরেন মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট চলে গেল এসআর ইস্যু নিয়ে। বন্দ্যোপাধ্যায় যে দিল্লি গেলেন সুপ্রিম কোর্টে, ওই কেসটা অরিজিনালি কে করেছিলেন? মোস্তারি বানু বলে একজন আমাদের রাজ্যে এসআইআর এ নির্যাতিতা একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মহিলা। সেই কেসটা করতে সাহায্য এবং আইনি পরামর্শ মূলত কারা দিয়েছিল গোড়া থেকে? বামপন্থী উকিলরা। ওকে, কিন্তু এবার হলো কি, মমতা এবার দেখো, এটা তো কোর্টে কেসে একাধিক পার্ট এবং একাধিক কেসকে অনেক সময় মাননীয় আদালত একসাথে ক্লাব করে দেয়। তাই এবার ব্যাপারটা হচ্ছে, এই কেসটা আসলে কে? একজন সংখ্যালঘু মহিলা বনাম বিজেপি রাষ্ট্র। এইটা তো হচ্ছে সমীকরণ, রাজনৈতিক সমীকরণ। এবং এখানে হচ্ছে কি, তৃণমূল এবং তৃণমূলের ব্যাকিং দেওয়া যে উকিল যে সিস্টেম, তারা যে কেসটা করলো, তারাও বিজেপির বিরুদ্ধেই, বিজেপি রাষ্ট্র এসআইআর এর বিরুদ্ধেই কেসটা করলো, তারা একসাথে এসে গেল। কিন্তু হলো কি, এবার এটা কোনো নির্বাচনী জোট নয়, আমি পথে আন্দোলনের জোটও বলিনি। কিন্তু এখন হলো কি, সিপিআইএম এর পুরো মানে মিডিয়া সেল এরা করলো কি, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপহাস করতে শুরু করলো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মানে কিন্তু পপুলার রাজনীতিতে উনি খুব বড় একজন ফিগার। কেন? কারণ তিনি পলিটিক্স অফ অপটিক্সটা এটা জানেন। কারণ পলিটিক্সে কিন্তু একটা মার্কেটিং এর ব্যাপার থাকে, লোককে দেখাতে হবে। অবশ্যই। তো সেখানে একজন মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তার লয়ে ডিগ্রি আছে, তিনি যাচ্ছেন, যদি সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা জিজ্ঞেস করছেন আপনাদের তো এত সিনিয়র উকিলরা আছেন, আপনি কেন আসতে গেলেন? তিনি বললেন, আমিও তো একজন গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে কি আমার অধিকারগুলোর জন্য সওয়াল করার অধিকার নেই? এই যে কথাটা বললেন, এটার প্র্যাকটিক্যাল মূল্য থাকুক বা না থাকুক, কারণ ওই কেসে কি হলো না হলো, সেখানে তৃণমূলের যে বড় বড় সিনিয়র উকিলরা আছে, সিপিএম এর যে বড় বড় সিনিয়র উকিলরা আছে, ওনারা মিলেই কিন্তু কেসটা লড়েছেন। হ্যাঁ, কিন্তু ওই যেটা অপটিক্স তৈরি হলো, ওই যে ভিশনটা তৈরি হলো, যে একজন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু দেশের রাজ্যের মানুষের হয়ে তিনি কিন্তু সওয়াল করতে এসেছেন, এইটা কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করলো। বামপন্থীরা বুঝলোই না। বামপন্থীরা করলো কি, ওই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংলিশ ভালো নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষাগত যোগ্যতা, এইসব জিনিসকে তারা উপহাস করতে শুরু করলেন। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে, গ্রামের মোস্তারি বানুর মতো কতজন মোস্তারি বানু আছেন যারা কি বলে তার দ্বারা তাড়িত হলো। অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় যে মুভটা করলেন, এটা কিন্তু বলি গান্ধীজির ডান্ডি মার্চের সাথে একটা কিন্তু সিগনিফিকেন্স আছে, একটা কিন্তু কম্প্যারিজন না হলে একটা অ্যানালজি আছে। ওই যে তোমার কি মনে হয়, ওই যে সমুদ্র তটে গিয়ে একটু নুন তুলে এরকম ভাবে, তাতে ব্রিটিশ সাম্রাজ্য চলে গেছিল না? যায়নি। কিন্তু ওটা একটা সিম্বল দিল যে আমাদের দেশের মাটির নুনকে ইংরেজরা কেন কন্ট্রোল করবে। সেই সিগনিফিকেন্স,
সেই সিগনিফিকেন্সটা কি, এটা একটা পলিটিক্স অফ অপটিক্স, এটার একটা সিম্বল আছে, তার একটা মানে রইল যে আমরা মানছি না, আমি প্রতিবাদ করলাম। তিনি কিন্তু প্রতিবাদী মানুষের কাছে একটা ফিগার হয়ে গেলেন, যে প্রতিবাদী এতে এতে হলো কি ওনার নিজের যে ভোট ব্যাংকটা সেটা আরো স্ট্রং হলো। এবং সমাজে যে ফ্লোটিং ভোটার থাকে, ফ্লোটিং ভোটারের মধ্যে সবাই কিন্তু তো ডায়ালেকটিক্স পড়ে না, তা কিংবা সবাই কিন্তু ওই উপহাসের রাজনীতিটা করে না, কাজ সেইখানেও কিন্তু তিনি কিন্তু এগিয়ে রইলেন। তাই এবার ঘটনাটা হচ্ছে, আমার বক্তব্য হচ্ছে যে ঠিক আছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আপনি আরো ভালো কিছু করে দেখান তো, বামপন্থীদের কথা তারা আরো ভালো ন্যারেটিভ আনুন, বিজেপির বিরুদ্ধে তারা পথে ঘাটে মাঠে, তারা সুপ্রিম কোর্টের থেকেও মানে বড় জনতার আদালতে গিয়ে, কারণ ভারতে হচ্ছে কিন্তু পপুলার সভরেন্টি, জনতার আদালতে গিয়ে তারা সওয়াল করুক, তারা কিছু একটা করে দেখাক না। এবং আমি তো বলছি বাংলায় এই নিয়ে একটা লড়াই হোক, কে প্রকৃত বিজেপি বিরোধিতা করতে পারছে, কায় মনোবাক্যে বিজেপি বিরোধিতা কে করছে, সেখানে আমি তো চাই মানে কংগ্রেস, সিপিএম, তৃণমূল এদের মধ্যে লড়াই হোক, যে কে সাম্প্রদায়িক শক্তিকে দূরে রাখার জন্যে বেশি কাজ করছে, বিজেপির বিরুদ্ধে অন দ্য গ্রাউন্ড গণ আন্দোলন কারা করছে দেখা যাক। কিন্তু বামপন্থীদের পক্ষে অন দ্য গ্রাউন্ড নিউজ তো আমি খুব একটা ভালো পাচ্ছি না, আমি তো পাচ্ছি না। এবং মানে আমি খুশি হব আমি যদি ভুল হই, আমি সত্যি আমি অন রেকর্ড বলছি, আমি খুশি হব আমি ভুল হই। আচ্ছা, সামনে তো 2026-এ বিধান, হ্যাঁ ওর কি হতে চলেছে বলে মনে হচ্ছে আপনার? আমি যতটুকু বুঝি, কারণ আচ্ছা আমি দেখুন, আমি নাগরিক উদ্যোগ বলে একটি সংস্থার সাথে আমি যুক্ত, আমরা অ্যাক্টিভিস্ট হচ্ছি। আমরা কোনো দলের ব্যানারে নেই। তো আমার অ্যাক্টিভিস্ট হিসেবে অল্প আমার মানে অভিজ্ঞতা আছে, এবং রাজনীতি চর্চা করি, রাজনীতির ব্যাপারে আমার আগ্রহ আছে, এই দিক থেকে কিছুটা বুঝি, মানে সেটা কিছু আমার কথার কিছু দাম আছে বলেই আপনারা ডেকেছেন। তো সেখানে আসার জন্য অনেক না ধন্যবাদ আপনার। যাই হোক, আমি যা বুঝতে পারছি, ভোটে যদি ব্যাপক মাত্রায় কোনো কারচুপি বা কোনো অঘটন না ঘটে, তৃণমূল কংগ্রেস ব্যাপক মাত্রায় জিতবে। এই কথাটা এই মুহূর্তে ধ্রুব সত্য বলেই মনে হচ্ছে। এবার তৃণমূল কতটা মাত্রায় জিতবে সেটা নির্ভর করছে বামেদের পারফরমেন্সের ওপর। অর্থাৎ বামেরা যদি তাদের পারফরমেন্স ইমপ্রুভ করতে পারে, তাহলে বিজেপির জন্য আরো খারাপ খবর, এবং তৃণমূল হয়তো তাতে আরো বেশি সিট পাবে। এই ধরেন আমাদের তো আরো দুটো জেইউপি তৈরি হয়েছে, হ্যাঁ, তারপরে ধরেন আরো তো ছোটখাটো যে দলগুলো আছে, মিম বলেন, আইএসএফ বলেন, হ্যাঁ, এদেরও তো কি আছে, ওরা তো আমি যেটা বলতে চাইছি, ধরেন বিজেপি, হ্যাঁ, আমি একটা বিজেপির বি টিম, হ্যাঁ মানে 60-40 যে হিসাবটা বলছি, ধরেন একটা অ্যাসেম্বলিতে 60-40 ধরেন মুসলিম হ্যাঁ আছে হয়তো আপনার 60, হ্যাঁ, হিন্দু ভোট হয়তো হচ্ছে ধরেন 40%, সেখানে ধরেন ওই বিজেপির লাভটা তো ওরাই করিয়ে দিবে। মানে অ্যাকচুয়ালি মানুষ তো বোঝে না, হ্যাঁ, মানুষ তো বোঝে কে কার লাভ করিয়ে দেওয়ার জন্য রাজনীতিতে নামছে। এবার কিছু লোক বা সংস্থা থাকে, তারা কারুর লাভ করিয়ে দেওয়ার জন্য রাজনীতি করে, আর কেউ থাকে যারা বোকামির জন্য বা রাজনৈতিক অসচেতনতার জন্য বা কোনো ঐতিহাসিক ভুলের জন্য কারুর একটা সুবিধা করিয়ে দেয়, কেউ ইচ্ছাকৃতভাবে বা কেউ অনিচ্ছাকৃতভাবে সুবিধা করিয়ে দেয়। তো এবং আমি এটা আলোচনা করলাম, আমাদের ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে মানে এই ব্যাপারটা রয়েছে। তো এবার ঘটনাটা হচ্ছে যে আমি যতটুকু সামান্য বুঝি, কারণ আমার সত্যি গ্রামীণ মুর্শিদাবাদ নিয়ে সেরকম মানে ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা নেই, জেইউপির কয়েকটা সিটে হয়তো তারা ভালো ভোট কাটবে। তো এবার সেখানে দেখতে হবে, এবার এখানে অনেকগুলো ফ্যাক্টর থাকে, কিন্তু বিজেপির লাভ হয়ে যাচ্ছে, এটা বলতে লাভ হচ্ছে তো, আর ওই জন্যেই তো মানে কিভাবে বলি আপনাকে, মানে সাধারণ মানুষও তো বোঝে, তাকে তো আর কি বলে কলেজের প্রফেসর হতে হয় না সব বোঝার জন্য, মানুষ তো বোঝে, তাই না? তো এবার কথা হচ্ছে যে জেইউপি কিন্তু 2-3টে সিটের বাইরে
খুব কিছু রেখাপাত করতে পারবে বলে আমার মনে হয় না। এবং এখানে আরেকটা ব্যাপার আছে, মুসলিম ভোট যদি আপনি এইভাবে বলেন যে এটা আমার দুর্ভাগ্যের যে বাংলার মাটিতে বসেই মুসলিম ভোট এইভাবে কথা বললে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা বাস্তবতা কিছু জায়গায় বলে। বাংলার সংখ্যালঘুরা কিন্তু আমি দেখেছি ভীষণ বুদ্ধিমত্তার সাথে ভোট দেয়। তারা কিন্তু ভোট ভাগ করে বিজেপির খুব একটা সুবিধা করে দেয় না। হ্যাঁ, এটা কিছু কিছু জায়গায় হয়, যেমন মালদা উত্তর লোকসভা এবং সেখানকার যে কনস্টিটুয়েন্সিগুলোয় আমরা এটা লক্ষ্য করেছি 2019 2024 অনেকটা জায়গায়, এবং রায়গঞ্জ লোকসভায় আমরা দেখেছি যে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে মুসলিম ভোটটা ভাগ হয়ে গেল আর বিজেপি সেখান থেকে বেরিয়ে গেল। এটা কিছু কিছু জায়গায় হয়েছে, কিন্তু আপামর বাংলায় হয় না। মুসলিম ভোট ভাগ হওয়ার সম্ভাবনা আমি মূলত এই 3টে জেলায় দেখছি। কিন্তু সেখানে মুসলিম ভোট কিরম ভাবে ভাগ হবে, যে মুসলিমরা তখনই ভোট ভাগ করবে তারা যদি দেখে যে অন্য কোনো সেকুলার শক্তিকে, যেমন কংগ্রেস বা কোনো সিটে যদি বামেরা যদি সেই জায়গায় থাকে সেরকম ভাষা তৈরি করতে পারে। যেমন মালদা এবং মুর্শিদাবাদে কংগ্রেসের ভালো চান্স আছে বেশ কিছু সিটে, কিন্তু 294টাতেই লড়বো। না না, ঠিক আছে, সেটা লড়ছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু কংগ্রেসের কিন্তু সিট আসন জেতার যদি সম্ভাবনা থাকে, এটা হয়তো 3টে জেলা, হয়তো উত্তর দিনাজপুরে 1-2টো সিটে হতে পারে, মালদায় কয়েকটা সিটে হতে পারে, এবং আমাদের মুর্শিদাবাদে যেখানে দেখুন এই গনি খান চৌধুরী পরিবার এবং অধীর চৌধুরী মানে যেখানে শক্তিশালী, সেখানে কিছু সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তারা কিছু সিট জিততে পারে। আমি অবাক হব না আমি যদি দেখি যে কংগ্রেস খান 10 সিট জিতেছে এই 3টে জেলা ধরে। কিন্তু এই 3টে জেলার বাইরে যখন আপনি বেরিয়ে যাচ্ছেন, আমি কিন্তু দেখছি না যে কি বলে মেজর অ্যামাউন্টে মুসলিম ভোট ভাগ হয়ে যাচ্ছে আর সেটার সুযোগে বিজেপি জিতে যাচ্ছে। এবার মুসলিম ভোট ভাগ হওয়ার সুযোগও যেমন এই 3টে জেলায়, বিজেপির সেখান থেকে কিছু সুযোগ করা মানে সিট বার করারও সুযোগ দুর্ভাগ্যজনকভাবে এই জেলাগুলোতে। কারণ আর হ্যাঁ, ভাঙড়ের মতো কিছু জায়গায় যে কিছু আমি বলছিলাম আবার বিধানসভা সিট বাই সিট যেখানে অবিজেপি তৃণমূল বিরোধীকে জেতানো যেতে পারে, সেখানে কিছু কিছু বিক্ষিপ্ত জায়গায় মুসলিম ভোট ভাগ হতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন।